হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শামিলিয়া ইউকে কোচিং এর পক্ষ থেকে আজ এসেছি নবম দশম শ্রেণীর নবম অধ্যায় রামিলে। রামিল থেকে আজ আমরা যা শিখবো, রামিল কি, রামিলের উদ্দেশ্য এবং রামিলে কোন কোন জেরগুলো ডেবিট দিকে বসে এবং কোন কোন জেরগুলো ক্রেডিট দিকে বসে তা নিয়ে আমরা সংক্ষেপে বিস্তারিত আলোচনা করবো। তাহলে বন্ধুরা এখনই শুরু করে দিই, চলো। এখানে আমি তোমাদেরকে র্যামিল কি সংজ্ঞা দিয়েছি। কোনো নির্দিষ্ট তারিখে হিসাবের বইয়ে গাণিতিক সূত্রতা যাচাই করার উদ্দেশ্যে একটি পৃথক কাগজ বা বইয়ের খতিয়ানের জেরগুলো ডেবিট এবং ক্রেডিট অনুযায়ী সাজিয়ে যে তালিকা প্রস্তুত করা হয় তাকে র্যামিল বা ট্রায়াল ব্যালেন্স বলে। এখানে খতিয়ানের প্রত্যেকটা উদ্ধৃত থেকে কি র্যামিল প্রস্তুত করা হয়। খতিয়ানের প্রত্যেকটা হিসাবে কি এক একটা উদ্ধৃত, যেমন নগদান, আসবাবপত্র, দেনাদার, পাওনাদার ইত্যাদি যে উদ্ধৃতগুলো আসে সেগুলো আমরা ডেবিট দিকে এবং ক্রেডিট দিকে ক্রমান্বয়ে সাজিয়ে যে প্রস্তুত করি, তালিকা প্রস্তুত করি, সেটাকেই কি র্যামিল বলে। তারপরে বলতে দেখো, এখান থেকে তুমি তিনটা নৈমিত্তিক পাবে। কি কি নৈমিত্তিক? গাণিতিক সূত্রটা যাচাই করার জন্য আমরা কোনটা প্রস্তুত করি? র্যামিল প্রস্তুত করি। এবং খতিয়ানের জেরগুলো ডেবিট এবং ক্রেডিট অনুযায়ী সাজিয়ে যে তালিকা প্রস্তুত করা হয় তাকে কি বলা হয়? র্যামিল বলা হয়। আর একটা তোমার নৈমিত্তিকে আরো একটা আসতে পারে যে ট্রায়াল ব্যালেন্স মানে কি। ট্রায়াল ব্যালেন্স মানে হচ্ছে নৈমিত্তিক। বন্ধুরা তোমরা নোট করে রাখো যে হিসাব চক্রের পঞ্চম ধাপ হচ্ছে র্যামিল। হিসাব চক্রের পঞ্চম ধাপ কোনটি? র্যামিল। এখন আমরা চলো শিখে নিব র্যামিলের উদ্দেশ্য আসলে কি। র্যামিলের উদ্দেশ্য হচ্ছে গাণিতিক হিসাবের গাণিতিক সূত্রতা যাচাই করা। তাহলে যদি জাবেদা এবং খতিয়ানে যদি আমরা কোনো কিছু হিসাব লিপিবদ্ধ করতে যাই, তাহলে সেটার আগে আমাদের কি করতে হয়? র্যামিল প্রস্তুত করতে হয়। জাবেদা এবং খতিয়ানে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে সেটা সংশোধনের জন্য আমরা র্যামিল প্রস্তুত করে থাকি। আর্থিক অবস্থা বিবরণী সহজ করে করার জন্য আমরা এই র্যামিলটা কি করে থাকি? প্রস্তুত করে থাকি। এবং কারবার এবং ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যদি কোনো কারবার এবং ব্যবসার অবস্থা কিরূপ আছে সেটা সম্পর্কে জানার জন্য এবং ধারণা নেওয়ার জন্য আমরা এই র্যামিলটা প্রস্তুত করে থাকি। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যদিও র্যামিলটা তেমনটা দরকার পড়ে না, কিন্তু আমরা যারা শিক্ষার্থীরা আছি তাদের ক্ষেত্রে এই র্যামিলটা খুবই দরকার পড়ে। কারণ এই র্যামিলটা সঠিকভাবে এবং সুন্দর করে যদি আমরা করতে পারি এবং জানি, তাহলে হচ্ছে আর্থিক বিবরণী করাটা আমাদের জন্য কি হবে? সহজতর হবে। তাহলে বন্ধুরা এখন আমরা শিখবো যে র্যামিলের ডেবিট দিকে এবং ক্রেডিট দিকে কোন এন্ট্রিগুলো বসে। তার আগে আমি তোমাদেরকে একটু শিখিয়ে দিব যে সহজ পদ্ধতিতে কিভাবে আমরা চিনবো যে এই এন্ট্রিগুলো ডেবিট দিকে বসবে এবং এই এন্ট্রিগুলো ক্রেডিট দিকে বসবে। তাহলে বন্ধু চলো দেখে নিই। প্রথমত এখানে আমি দিয়েছি, দেখো চারটা এন্ট্রি দিয়েছি। আয় অগ্রিম, আয় বকেয়া, ব্যয় অগ্রিম, ব্যয় বকেয়া। এখান থেকে দেখো মিল শব্দ খুঁজে বের করতাম। মিল শব্দ কোনটা? এই যে প্রথম অক্ষরটা কি আছে? স্বরেও আছে এবং পরের শব্দটা কি আছে? স্বরেও আছে। তাহলে এই দুটা শব্দ কি মিল আছে। এবং পরে দেখো এখানে ব আছে এবং পরের শব্দ কি? প্রথম অক্ষর ব এবং পরের অক্ষর কি? পরের শব্দটা কি? ব আছে। তার মানে ব্যয় বকেয়া, এটাও কি মিল শব্দ। তাহলে এই দুটো মিলিয়ে যখন আমরা দেখব যে প্রথম শব্দের প্রথম অক্ষর স্বরেও এবং দ্বিতীয় শব্দের অক্ষর স্বরেও আছে, দুটো শব্দের কি মিল আছে। এবং ব্যয় বকের ক্ষেত্রেও প্রথম অক্ষর ব এবং দ্বিতীয় শব্দের অক্ষর ব, মানে দুটা ব কি মিল, দুটা অক্ষর মিল আছে। তাহলে সেটা কি হবে? চলতি দায় হবে। কি হবে বন্ধুরা? চলতি দায় হবে। এবং দেখো আয় বকেয়া এবং ব্যয় অগ্রিম আছে। তাহলে এখানে আয় বকেয়ার স্বরেও এবং ব্যয় বকেয়ার স্বরেও এবং ব দুটা কি কোনো মিল নেই। এবং ব্যয় অগ্রিমের ব এবং স্বরেও দুটা কি প্রথম অক্ষর এবং দ্বিতীয় অক্ষর কি কোনো মিল নেই। তাই এই দুটো কি হবে? চলতি সম্পদ হবে। চলতি সম্পদ। তাহলে আমরা বুঝলাম যে কোনটা চলতি দায় হবে এবং কোনটা চলতি সম্পদ হবে। এখন আমরা একটু শিখে নেব যে প্রাপ্য মানে কি। প্রাপ্য কথাটার মানে কি? এই যে আমরা এগুলোতে দেখি প্রাপ্য কমিশন, প্রাপ্য পাট্টা, প্রাপ্য বিল, এগুলো মানেটা কি? প্রাপ্য মানে হচ্ছে পাবো, যেটা আমি ভবিষ্যতে পাবো। তার মানে ভবিষ্যতে যেটা আমি পাবো এটা হচ্ছে সম্পদ। তাহলে প্রাপ্য মানে হচ্ছে পাবো, এটা হচ্ছে কি আমার সম্পদ। এটা কি হবে? ডেবিট দিকে বসবে। তারপরে প্রাপ্তি। প্রাপ্তি মানে কি? আমি পেয়েছি, এটা হচ্ছে কি আমার আয়। তাহলে এটা কি হবে? ক্রেডিট দিকে বসবে। প্রদত্ত। প্রদত্ত মানে কি? আমি যেটা দিয়েছি। দিয়েছি মানে কি? যেটা আমার খরচ হয়েছে, যেটা আমার ব্যয় হয়েছে। তাহলে এটা কি হবে? ক্রেডিট হবে, ডেবিট হবে। এবং প্রদায়। প্রদায় মানে হচ্ছে যেটা দিব, ভবিষ্যতে আমি যেটা দিব, সেটা ঋণ হোক, টাকা হোক, যে নগদ টাকা হোক, যেটাই হোক, সেটা কি আমি ভবিষ্যতে দিব, এটা হচ্ছে দায়।
এটা কোথায় বসবে? ক্রেডিট দিকে বসবে। তাহলে বন্ধুরা আমরা একটু সংক্ষেপে সহজভাবে বুঝতে পেরেছি যে কোন কোন এন্ট্রিগুলো ডেবিট দিকে বসবে, কোন কোন এন্ট্রিগুলো ক্রেডিট দিকে বসবে, কোনটা চলতি সম্পদ, কোনটা চলতি দায়, কোনটা আয়, কোনটা ব্যয়। তাহলে আরেকটু সহজ করে দিই, যে সকল র্যামলে ডেবিট দিকে যে সকল এন্ট্রিগুলো বসে সব কথাটি সবসময় কোথায় বসে? ডেবিট দিকে বসে। সব কথাটা সবসময় কোথায় বসে? ডেবিট দিকে বসে। তাহলে আমরা জানি সব শব্দের অর্থ কি? সব শব্দের স হচ্ছে সম্পদ এবং ব হচ্ছে ব্যয়। তাহলে সব কথার সম্পদ এবং ব্যয় হচ্ছে কি? ডেবিট দিকে বসবে। তাহলে সম্পদ এবং ব্যয় কোনগুলো দেখি? সকল সম্পদ হচ্ছে ইজারা সম্পত্তি, ভূমি, দালান কোঠা, সুনাম ইত্যাদি। ব্যয় এবং খরচ কোনগুলো? ক্রয়, প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য, বেতন, মজুরি, ভাড়া ইত্যাদি। তারপর কি আছে? প্রাপ্য সমূহ। এই যে কিছুক্ষণ আগে বলেছিলাম, প্রাপ্য মানে পাবো, পাবো মানে হচ্ছে ভবিষ্যতে যেটা পাবো সেটা হচ্ছে আমার সম্পদ। তাহলে সম্পদ কি? প্রাপ্য কমিশন, প্রাপ্য বিল ইত্যাদি। তারপরে কি আছে? তারপর আছে প্রদত্ত সমূহ। প্রদত্ত সমূহ হচ্ছে কি? প্রদত্ত বার্তা, প্রদত্ত বিল ইত্যাদি। তারপর হচ্ছে অগ্রিম খরচ এবং অগ্রিম ব্যয় অথবা অগ্রিম ব্যয়। অগ্রিম খরচ অগ্রিম ব্যয় কোনগুলো? যেমন মনে করো অগ্রিম ভাড়া, অগ্রিম বেতন, অগ্রিম মজুরি ইত্যাদি। তারপরে কি আছে? বকেয়া আয়। সকল বকেয়া আয়। সকল বকেয়া আয় কোনগুলো? যেমন মনে করো বকেয়া বেতন, বকেয়া মজুরি, বকেয়া ভাড়া ইত্যাদি। তারপর হচ্ছে উত্তোলন। সকল উত্তোলন, আয়কর, জীবন বীমা প্রিমিয়াম, এগুলো কি হবে? ডেবিট দিকে বসবে। তারপর দেখো বন্ধুরা, র্যামলের ক্রেডিট দিকে যে এন্ট্রিগুলো বসবে, র্যামলের ক্রেডিট দিকে কি আমরা জানি? আদম বসে। আদম মানে কি? আদম শব্দের অর্থ হচ্ছে আয়, দ হচ্ছে দায় এবং মালিকানা, ম হচ্ছে মালিকানা সত্ত্ব। এখন বন্ধুরা তোমরা বলতে পারো যে মালিকানা সত্ত্ব তো হচ্ছে গিয়ে ক্রেডিট দিকে বসে, কিন্তু এখানে উত্তোলন কেন ডেবিট দিকে বসলো? আমরা জানি মালিকানা আমরা জানি মালিকানা সত্ত্বের উপাদান কয়টি? চারটি। কি কি? মূলধন, উত্তোলন, আয় ও ব্যয়। এই যে মূলধন, উত্তোলন, আয় ও ব্যয় কি কি? মূলধন, উত্তোলন, আয়, ব্যয়। এই মূলধন, উত্তোলন, আয়, ব্যয় এই চারটা থেকে মূলধন আর আয় হচ্ছে মালিকানা সত্ত্বকে কি করে? বৃদ্ধি করে, বৃদ্ধি করে। এবং উত্তোলন ও ব্যয় হচ্ছে মালিকানা সত্ত্বকে হ্রাস করে, হ্রাস করে। তাহলে হচ্ছে মূলধন এবং আয় যেটা আমাদের মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে সেটা ক্রেডিট দিকে বসবে, এবং অন্যদিকে আয় এবং ব্যয় এবং উত্তোলন যেটা মূল মালিকানা সত্ত্বকে কি করে? হ্রাস করে, সেটা কোথায় বসবে? ডেবিট দিকে বসবে। তাহলে আমাদের এখানে কি আছে? সকল মূলধন ক্রেডিট দিকে বসবে, সকল আয় অথবা লাভ ক্রেডিট দিকে বসবে, সকল দায় ক্রেডিট দিকে বসবে। দায় কোনটা বলেছিলাম? প্রদেয়। প্রদেয় হচ্ছে দিব, মানে এটা হচ্ছে কি? ভবিষ্যতে দিব যেটা, সেটা হচ্ছে দায়। তারপর হচ্ছে সকল প্রাপ্তি বা প্রাপ্ত সমূহ, যেমন প্রাপ্ত বার্তা, তারপর হচ্ছে প্রাপ্ত বার্তা সুদ ইত্যাদি। প্রদেয় সমূহ কি? প্রদেয় বিল, তারপর হচ্ছে প্রদেয় বার্তা। আর আয় অগ্রিম খরচগুলো যেমন হচ্ছে মনে করো প্রাপ্ত বার্তা, অগ্রিম প্রাপ্ত বার্তা, তারপর হচ্ছে বকেয়া আয়, এগুলো কি? ক্রেডিট দিকে বসে। একটা জিনিস খেয়াল রাখবে বন্ধুরা, সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট দিকে বসে। সকল প্রকার সঞ্চিতি কোথায় বসে? ক্রেডিট দিকে। যখনই কোনো এন্ট্রিতে সঞ্চিতি লেখা থাকবে, যখন র্যামলে সঞ্চিতি এন্ট্রি থাকবে, তখন ওটা কোথায় বসবে? ক্রেডিট দিকে বসবে। সকল সঞ্চিতি, শুধুমাত্র পাওনাদারের বার্তা সঞ্চিতি ও প্রদায় বিলের বার্তা সঞ্চিতি, এই দুটো বাদে। কোনটা কোনটা? পাওনাদারের বার্তা সঞ্চিতি ও প্রদায় বিলের বার্তা সঞ্চিতি, এই দুটো বাদে। এই দুটো কোথায় বসবে? ডেবিট দিকে বসবে। আর বাকি সকল সঞ্চিতি কোথায় বসবে? ক্রেডিট দিকে বসবে। তাহলে কি হবে? সকল প্রকার সঞ্চিতি কোথায় বসবে? ক্রেডিট দিকে। এবং শুধুমাত্র পাওনাদারের বার্তা সঞ্চিতি ও প্রদায় বিলের বার্তা সঞ্চিতি কোথায় বসবে? ডেবিট দিকে বসবে। তাহলে আজ আমরা এখান থেকে কি কি শিখলাম? এখান থেকে আমরা শিখলাম র্যামিল কি, র্যামিলের উদ্দেশ্য, র্যামিল ডেবিট দিকে কোন এন্ট্রিগুলো বসে, ক্রেডিট দিকে কোন এন্ট্রিগুলো বসে, এবং আমরা কিভাবে বুঝবো যে কোনটা চলতি দায় এবং কোনটা চলতি সম্পদ, কোন এন্ট্রিগুলো সম্পদ, কোনগুলো আয়, কোনগুলো ব্যয়, কোনগুলো ডেবিট ক্রেডিট দিকে বসে, সেটা আমরা বুঝলাম। আমার এই ভিডিওতে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং আপনাদের এই অধ্যায় থেকে আজ যা যা শিখলাম যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজ তাহলে এই পর্যন্ত থাকলাম। আগামী ক্লাসে আপনাদের জন্য নিয়ে আসবো র্যামিলে অন্তর্ভুক্ত হবে না যে দফাগুলো, এবং র্যামিলে সৃজনশীল করে আপনাদের বুঝিয়ে দিব। তাহলে আজ বন্ধুরা, আজ এই পর্যন্ত। ধন্যবাদ।